এবছর কম্পিউটেক্সে আমরা একটা এইচকিউ ভিজিটে যাই যারা মনিটর নিয়ে খুব সিরিয়াস ওয়েতে কাজ করে এবং তাদের যে মনিটরের এক্সপিরিয়েন্স জোন সেটা নিয়ে আমরা একটা বিস্তার ধারণা পাই। কিন্তু তাদের এই এক্সপিরিয়েন্স জোনের ঠিক বাইরে আমাকে একটা আলাদা করে রুমে নিয়ে যাওয়া হয়, যেখানে আমি দুইটা মনিটর লাইন আপ দেখতে পাই, একটা হচ্ছে গেমিং আর একটা হচ্ছে ম্যাকের জন্য ডেডিকেটেড। তো আমি তাদের জিজ্ঞেস করলাম ম্যাকের জন্য কি আসলেই তাদের ডেডিকেটেড মনিটর দরকার। তো তারা রিপ্লাইতে বললো হ্যাঁ দরকার, কারণ এই মনিটরটা ম্যাকের ইকোসিস্টেমের সাথে বেস্ট ওয়েতে কাজ করবে, কারণ এটা ডেডিকেটেড একটা সফটওয়্যারও আছে যেটা দিয়ে আপনি ডিফারেন্ট কালার স্পেসে ইজিলি টগল করতে পারবেন। সো ব্র্যান্ডটা হচ্ছে নান আদার দ্যান বেনকিউ। আসলে আমার সামনেই যে মনিটরটা আছে এই মনিটরটাই আসলে সেই মনিটর যেটা আমরা প্রিভিয়াসলি এক্সপিরিয়েন্স করে আসছিলাম কম্পিউটেক্সের সময়। তো এই মনিটরটা বাংলাদেশের মার্কেটে রিসেন্টলি আসে এবং আসার পর একদম গরম গরম আমাদের সামনে চলে আসে। সো তখন আসলে খুব একটা সময় নিয়ে মনিটরটা টেস্ট করা হয় নাই। তো যেহেতু রিভিউ ইউনিট হিসাবে আসছে এবং ম্যাকের জন্য কি আসলেই একটা ডেডিকেটেড মনিটর দরকার পড়ে কিনা সেটা নিয়ে আজকে বিস্তারিত আলাপ আলোচনা করব। রিভিউতে আছি আমি অতুল, ফিটস ইন্টার পরে, এবং আপনারা দেখতেছেন পিসি বিল্ডার বাংলাদেশ। এই মনিটরটা একটা 27 ইঞ্চ 4K রেজলিউশনের মনিটর, যেটার দাম বর্তমানে মার্কেটে 77,000 টাকা থেকে 80,000 টাকার মধ্যে পাওয়া যায়। রিটেল ভেদে প্রাইসটা ডিফারেন্ট হতে পারে। এই মনিটরটা একটা 60 হার্জের মনিটর। সো কম্পিটিশন লিস্টের যদি কথাবার্তা বলা হয়, সিমিলার প্রাইস ব্র্যাকেটে মোটামুটি অনেকগুলো ব্র্যান্ডের মনিটর আছে, যেগুলো বলতে গেলে ফ্যাক্টরি ক্যালিব্রেটেড প্লাস ওয়ার্কস্টেশন বেস ফোকাস প্লাস হচ্ছে আর্গোনমিক ফোকাস, এই ধরনের মনিটর অনেকগুলোই রয়েছে। কিন্তু সেই সকল মনিটর সামহাও ফ্যাক্টরি ক্যালিব্রেশন হয়ে আসে অথবা কোনো রকম সার্টিফিকেশন নিয়ে আসে। সেই ক্ষেত্রে এই মনিটরটাতে আসলে ডেডিকেটেড কোনো সার্টিফিকেশন নাই এবং অন্যান্য মনিটরের সাথে যদি কম্পেয়ার করতে হয়, অন্যান্য মনিটর আসলে সব রকম যেই ইকোসিস্টেম আছে সব রকম ইকোসিস্টেমের সাথে বেশি ফোকাস করে। সেই তুলনায় এই মনিটরটা অনলি ম্যাক সাপোর্টেড। যদিও আপনি উইন্ডোজ মেশিনে এই মনিটরটা কানেক্ট করতে পারবেন, তারপরেও এই মনিটরটা আসলে অ্যাপেল ফোকাস। সো প্রাইস ব্র্যাকেটে যদি কম্পিটিশন লিস্টের কথাবার্তা বলতে হয়, বেনকিউ MA270U এই মনিটরটা আসলে অ্যাপেল ইকোসিস্টেমের জন্যই বেশি প্রেফার্ড এবং এই প্রাইস ব্র্যাকেটে আসলে তেমন কিছু নাই যেটা অ্যাপেলকে ডেডিকেটেড ওয়েতে টার্গেট করে। সো ডেডিকেটেড ওয়েতে বলতে গেলে যারা ম্যাক মিনি ইউজ করেন বা ম্যাক টাইপের ডিভাইস ইউজ করেন বা অ্যাপেল টাইপের ডিভাইসেস ইউজ করেন, তাদের জন্য এই মনিটরটা হইতে পারে একটা ভালো অপশন। কিন্তু সেই ব্যাপারে বিস্তারিত আলাপ আলোচনা হবে আনবক্সিং এর পরে। সো আনবক্সিং করলে প্রথমে পাচ্ছি 3 পিনের একটি কেবল, একটি HDMI কেবল, একটি USB টাইপ সি, একটি কেবল ম্যানেজমেন্ট ক্লিপ, মনিটরের ম্যানুয়াল বা কাগজপত্র, মনিটর বেস প্লেট, মনিটরের স্ট্যান্ড যেটা অ্যাডজাস্টেবিলিটি সমস্ত রকম ফিচার দিচ্ছে, এবং মনিটর প্যানেলটা। এবার দেখে আসা যাক মনিটরের অ্যাসেম্বলি প্রসেসটা। মনিটর বিল্ড এবং আউটলুকের কথাবার্তা যদি বলতে হয়, মনিটরটা একদম একটা সিলভার টাইপের কালারের ফিনিশিংয়ের সাথে আসতেছে। পিছনে অলরেডি দেখতেই পাচ্ছেন কোনো রকম মানে ব্র্যান্ডিং টাইপের কিছু নাই বা হেভি ডিজাইন টাইপের কিছু নাই, পুরোটা একেবারে মিনিমাল রাখা হয়েছে। এবং এটার যে মনিটর স্ট্যান্ডটা সেটাও মোটামুটি অ্যাডজাস্টেবিলিটি সমস্ত রকম ফিচার দিতেছে। সো আপনি টিল্ট, রোটেট, পিভট বা হাইট সব রকম অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন এবং এতে করে আপনার মোটামুটি আর্গোনমিক্সের যত রকম চেক পয়েন্ট সেগুলো ইজিলি মিট হয়। এবং এটার যে বেস প্লেটের ডিজাইনটাও মোটামুটি মিনিমাল রাখা হয়েছে, যদিও বেস প্লেটের এই সামনের অংশে একটা প্যাডিং টাইপের কিছু একটা দেওয়া হয়েছে। খুব সম্ভবত ল্যাপটপ বা ম্যাক মিনি যেটাই ইউজ করেন সেটা হয়তো এখানে প্লেসিং করে রাখার জন্য এরকম একটা প্যাডিং টাইপের কিছু দেওয়া রয়েছে, যাতে মনিটরের বেস প্লেটে কোনো রকম স্ক্র্যাচ না পড়ে। অলসো মনিটরটা রোটেট করার সময় যাতে মনিটরের কোনো একটা কর্নারে বা বেস প্লেটের সাথে কোনো রকম যে কন্ট্যাক্ট না হয়, সেজন্য এই প্যাডটা সুন্দর মতো মনিটরটাকে প্রোটেক্ট করবে বা বেস প্লেটটাকে প্রোটেক্ট করবে। আইও পোর্টস হিসেবে প্রথমে থাকতেছে একটি USB 3.2 টাইপ সি Gen 1 যেটা 5 Gbps আপস্ট্রিম 90 ওয়াট সাপোর্টেড এবং DP অল্ট মোড সাপোর্টেড। এরপরে থাকতেছে আরও একটা USB 3.2 টাইপ সি যেটা Gen 1 এর, যেটা অলসো 5 Gbps এবং ডাউনস্ট্রিম হিসেবে 15 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে থাকে এবং মেইন ডিসপ্লে পোর্ট হিসেবে আমরা এটাতেই ইউজ করেছি। এবং এরপরে থাকতেছে দুইটা USB 3.2 টাইপ A Gen 1 যেটা 5 Gbps অলসো ডাউনস্ট্রিম হিসেবে 7.5 ওয়াট সাপোর্টেড। এর বাইরেও HDMI পোর্ট থাকছে দুইটা, যেটা HDMI 2.0 এবং সর্বশেষে একটি 3.5 মিলিমিটার অডিও আউটপুট পোর্ট। মনিটরের ডানে বামে সলিড প্লাস্টিক হলেও উপরে নিচে এয়ার ভেন্টস রয়েছে। মনিটরের মাঝখান বরাবর নিচের দিকে বাটনস রয়েছে। স্ট্যান্ড এবং বেস প্লেটটাকে বাইরের লেয়ারের প্লাস্টিক হলেও ভেতরে মেটালের উপস্থিতি রয়েছে। এই স্ট্যান্ড এবং বেস প্লেটটা যথেষ্ট হেভি, যা হাতে ধরলে ভালোই ফিল পাওয়া যায়। ওভারঅল যদি বিল্ড কোয়ালিটি নিয়ে কথাবার্তা বলতে হয়, বিল্ড কোয়ালিটি একেবারেই মিনিমাল। ইউজুয়ালি আসুস বা ভিউসনিকের যেই প্রোয়ার্ড বা হচ্ছে এই ধরনের ওয়ার্কস্টেশন বেস প্রোডাক্টিভিটি বেস মনিটরগুলো রয়েছে, সেগুলোর পিছনে খুব একটা ব্র্যান্ডিং দেওয়া থাকে। সেই তুলনায় এই মনিটরটা একদম একটা ক্লিন ডিজাইন, কোনো রকম মানে এক্সট্রা ডিজাইন টাইপের ইয়া নাই। একদম যে কোনো সেটআপে বা মিনিমাল টাইপের সেটআপে ইজিলি মানা যাবে এই ধরনের একটা মনিটর প্রিপেয়ার করেছে বেনকিউ।
বেনকিউ। সো বিল্ড কোয়ালিটির ব্যাপারে যদি বলতে হয় যথেষ্ট ইমপ্রেসিভই ছিল। এর বাইরেও অ্যাপেল বা ম্যাক ইউজার যারা আছে তারা একটু মিনিমাল টাইপের জিনিসপাতি পছন্দ করেন। সো মিনিমাল টাইপের ব্যাপার স্যাপার যদি চিন্তা করতে হয় তাহলে বেনকিউর এই মনিটরটা একটা ভালো অপশন হইতে পারে সোফার। আই মিন ওভারঅল যে মিনিমাল বা অ্যাস্থেটিক মেনটেন করার মতো যেই ব্যাপার স্যাপার সেটা এই মনিটরে আছে। বাট আনফর্চুনেটলি কালার ভ্যারিয়েন্ট একটা, এটার যদি ডার্ক টাইপের কোনো টোন থাকতো বা ডার্ক টাইপের কোনো কালার থাকতো তাহলে হয়তো বা অনেকের সেটআপের সাথে বা মিনিমাল টাইপের সেটআপের সাথে ইজিলি ম্যাচ করতে পারতো বেটার ওয়েতে। বাট এমন না যে এটা ম্যাচ করবে না। এর বাইরেও মনিটরটা স্ট্যান্ডের নিচে 100x100 মিলিমিটারের ভেসা মাউন্ট সাপোর্ট আছে। সো আপনার যদি থার্ড পার্টি মনিটর আর্ম ইউজ করার ইন্টেনশন থাকে আপনি ইজিলি করতে পারবেন। এবার আসা যাক মনিটরের মেইন প্যানেল, আই মিন সামনের দিকে বেনকিউর একটা মিনিমাল লোগো দেখা যায় সামনের দিকে। ইউজুয়ালি জিডাব্লিউ সিরিজের যে বেনকিউ লোগোটার নিচে একটা লাইট সেন্সর থাকে, বাট এই মনিটরটার সামনের দিকে ওরকম তেমন কোনো লাইট সেন্সর নাই। এই লাইট সেন্সরটা আসলে উপর দিকে দিয়ে দেওয়া হয়েছে এবং লাইটের যেই রুমের লাইট বা অ্যাম্বিয়েন্ট লাইটের উপরে বেস করে এই মনিটরটা তার ব্রাইটনেস অ্যাডজাস্ট করে নিবে এবং এই সেটিংসটাও বেনকিউ দিয়ে রেখেছে যাতে মোটামুটি আপনার লাইটের সাথে বা রুমের লাইট কন্ডিশনের সাথে এই মনিটরটা যাতে নিজেকে অ্যাডজাস্ট করে নেয় ব্রাইটনেসটাকে। ব্রাইটনেসের কথা বলতে চলে আসলো এই মনিটরটার প্যানেলের কথাবার্তা। সো প্যানেল নিয়ে যদি কথাবার্তা বলতে হয়, এই মনিটরটা আই মিন বেনকিউ MA270U, এই মনিটরটা আসলে একটা 4K রেজুলেশনের 27 ইঞ্চের একটা 60 হার্জের IPS প্যানেল। এই মনিটরটা যে সারফেস কোটিংটা রয়েছে সেটা টোটালি ম্যাট। ইউজুয়ালি অ্যাপল টাইপের যত রকম ডিসপ্লে রয়েছে মেজরিটি, আই মিন ম্যাকবুকেরও মেজরিটি ডিসপ্লে কিন্তু গ্লসি টাইপের ডিসপ্লে হয়ে থাকে, সেই তুলনায় এটা একটা ম্যাট টাইপের ডিসপ্লে দিচ্ছে। সেই ক্ষেত্রে কালার হয়তো একটু অফটোন পাবেন, কিন্তু এখানে যে কালার অ্যাকুরেসির বিষয়টা যে একেবারে হারিয়ে যাচ্ছে তা না। এই মনিটরটার প্যানেল বিট হচ্ছে 10 বিট, যেটা 8 বিট প্লাস FRC সংমিশ্রণে করা। এর পিক্সেল পিচ হচ্ছে 0.185 মিলিমিটার এবং এর পিক্সেল ডেন্সিটি দাবি করা হচ্ছে 163 ppi, যা যথেষ্ট ক্রিস্প একটা এক্সপিরিয়েন্স দিবে। ডিসপ্লে এরিয়া 88.75%। এতে স্পেশাল কিছু ক্লেম রয়েছে, যেমন তারা দাবি করছে sRGB তে 99%, DCI-P3 তে 95% এবং এর সর্বোচ্চ ব্রাইটনেসও দাবি করা হচ্ছে 400 নিটস, যার সাথে থাকতেছে ডিসপ্লে HDR400 সাপোর্ট এবং এতে মিনিমাম রেসপন্স টাইম দাবি করা হচ্ছে 5 মিলিসেকেন্ড। প্রোডাক্টিভিটির জন্য মোটামুটি সব রকম ফিচার এই মনিটরটা দিয়ে রাখলেও আসল যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে কালার নিয়ে। যেহেতু আগেই বলতেছিলাম যে এই মনিটরটা একটা ম্যাট ডিসপ্লে, সো গ্লসি ডিসপ্লের মতো একটা যে আউটপুট বা যে চোখে লাগার মতো যে ব্যাপারটা সেটা হয়তো পাবেন না। সো এটা আসলে টেস্ট করার জন্য আমরা এবার টেস্টিং নিয়ে হুমড়ি খেয়ে পড়বো। সো টেস্টিং এর জন্য আমরা ইউজ করেছি ডিসপ্লে HDR C6 5000 এবং ক্যালম্যান আলটিমেট সফটওয়্যারটা। টেস্টের জন্য মনিটরটা রিসেট করে মনিটরটার ব্রাইটনেস আমরা 100% এ রেখে আমরা রেজাল্ট পেয়েছি sRGB তে 99.9%, Adobe RGB তে 88.3%, DCI-P3 তে 95.1%, NTSC তে 86.6%, ডেল্টা ই sRGB ভ্যালু ছিল এক্ষেত্রে 3.03 এবং ডেল্টা ই DCI-P3 তে এর ভ্যালু ছিল 3.16 এবং মনিটরটার কালার স্যাচুরেশন ভ্যালু ছিল 2.29। যেহেতু এই মনিটরটা একটা প্রোডাক্টিভ টাইপ মনিটর, সো সফটওয়্যার ক্যালিব্রেশনের উপরে ফোকাস না করে আমরা একটু নিজেদের মতো করে টুইক করে নিয়েছি যাতে একটা বেটার টাইপের ভ্যালু পাওয়া যায়। এক্ষেত্রে বলে রাখা ভালো, আমরা এই মনিটরটাকে যখন টেস্ট করি তখন কানেক্ট করেছিলাম উইন্ডোজ মেশিনের সাথে এবং সেই ক্ষেত্রে আমরা কিছুটা টুইক করেছিলাম। তো সেই ক্ষেত্রে আমাদের সেটিংস ছিল মনিটরের ব্রাইটনেস 20% এবং এর কালার মোডটা ছিল DCI-P3 তে এবং আমরা জিপিইউ থেকে মনিটরটার যেই কালারের যে ব্রাইটনেসটা রয়েছে সেটাকে আমরা কমিয়ে 6800 তে নিয়ে আসি এবং এই টুইকের পরে আমরা ম্যাক্সিমাম ডেল্টা ই পেয়েছি 1.06 DCI-P3 তে এবং এই ভ্যালু হিসেবে আমরা সর্বনিম্ন এই ভ্যালুটাকে নামতে দেখেছি 0.9 এ। এক্ষেত্রে আমরা জিপিইউর যে কালার টোনের ব্যাপারটা মেনশন করলাম এটা আসলে একরকম একটা ইউনিভার্সাল ব্যাপার স্যাপার, যদিও AMD অথবা NVIDIA এই কার্ডের উপরে ডিপেন্ড করে কিন্তু কালার টেম্পারেচারও ভ্যারি করতে পারে। আমাদের মধ্যে অনেকেই হয়তো বা খেয়াল করতে পারেন যে AMDর কালার টোন বা NVIDIAর কালার টোন সেম মনিটরে কিন্তু ডিফারেন্ট ওয়েতে আসে। সো এই কালার টোনটা নিজেদের মতো করে আমরা টুইক করে নিয়েছি এবং আমরা যে ভ্যালুটা বললাম 6800, এই 6800 কেলভিনে রেখে যদি মোটামুটি টেস্ট করা হয় দেন এই মনিটরটা বেস্ট ওয়েতে একটা আউটপুট দেয় এবং বেস্ট ওয়েতে আমরা একটা ডেল্টা ই ভ্যালু পাই। তবে এই ক্ষেত্রে আমরা ম্যাকে কেন টেস্ট করি নাই, যেহেতু এটা একটা ম্যাকের মনিটর। এটা টেস্ট না করার মেইন কারণ হচ্ছে যে আমাদের ক্যালম্যান উইন্ডোজ বেস সফটওয়্যারে আসতেছে এবং এই উইন্ডোজ বেস সফটওয়্যারের বাইরে আসলে এটার অ্যাপেলের বেসড কোনো সফটওয়্যার আমরা সোফার দেখি নাই বা তাদের সাপোর্টে নাই। সো এই ক্ষেত্রে আমাদের উইন্ডোজ দিয়েই এটাকে টেস্ট করতে হয়েছে। এমন না যে ব্যাপারটা যে ম্যাকে গেলে ডিফারেন্ট ওয়েতে জিনিসটা আসলে ভ্যারি করবে তা না। ম্যাকের ক্ষেত্রে আসলে এটার যে সফটওয়্যার রয়েছে এই সফটওয়্যারে আপনি ইজিলি ডিফারেন্ট রকম যে কালার বা কালারের যে স্পেস ওইটা আপনি ইজিলি টুইক করতে পারবেন। সো এই ক্ষেত্রে হিউম্যান টাইপের একটা ক্যালিব্রেশন দরকার পড়বে ইনস্টেড অফ মানে মেশিন বেসড ক্যালিব্রেশন। এরপর আসি ব্রাইটনেস টেস্টের কথা। এই মনিটরটা ডিসপ্লে HDR400 সাপোর্ট করতেছে, দ্যাট মিনস এটা সর্বোচ্চ 400 নিটসের মতো ব্রাইটনেস দিতে পারবে। সো তারা 400 নিটস ক্লেম করলো, আমরা আমাদের ব্রাইটনেস টেস্টে সর্বোচ্চ পেয়েছি 450 নিটস। এই ক্ষেত্রে ইউজুয়াল 400 নিটস থেকে বেশি পাওয়াতে যে HDR400 এর যে ক্লেমের ব্যাপারটা সেটা আসলে সলিড হয়। সো 400 নিটস তারা আসলে খুব বেশিও ক্লেম করতেছে না যে 1000 নিটস বা এরকম কিছু। 400 নিটস প্রোডাক্টিভিটি মনিটর হিসেবে গুড এনাফ বলা চলে। এবার
এবার আসা যাক ব্লিড টেস্টে। যদিও হাই এন্ড মনিটরে আসলে এই ধরনের কোনো ব্লিড বা গ্লো এক্সপেক্ট করা হয় না বা আমরা করি না সচরাচর, বাট আমরা যখন ডার্ক এনভায়রনমেন্টে মনিটরটাকে একটা ডার্ক টাইপের আউটপুট দিই তখন দেখি কি যে মনিটরটার একটা টপ রাইট কর্নারে হালকা করে একটা ব্লিড রয়েছে, এবং এই ব্লিডটা আসলে জিনিসটা ডিপেন্ড করে, জিনিসটা আসলে অ্যাসেম্বলের উপরে ভ্যারি করে থাকে। সো দেখা যাচ্ছে যে সিমিলার প্যানেলের আরেকটা মনিটর যদি হয় সেটা ব্লিড নাও থাকতে পারে, ওইটা হয়তো বা আরেকটু ওয়েলমেন্ট হইতেও পারে। এর বাইরে যেহেতু এটা একটা 60 হার্জের একটা প্যানেল, সো এটাতে হয়তো বা কেউ ওই সিভিয়ার বা সিরিয়াস লেভেলের এই স্পোর্টস গেমিং বা ওরকম কিছু করবে না। সো এটার যে ঘোস্টিং এর ব্যাপারটা সেটা নিয়েও খুব একটা কাজ এখানে হয়তো বা করা হয় নাই, এবং এই ক্ষেত্রে বলতে গেলে আমরা যখন মনিটরটা টেস্ট ইউএফওতে নিয়ে টেস্ট করি তখন দেখি এটাতে মোটামুটি ভালো পরিমাণ যেই রকম ট্রেইল বা ঘোস্টিং এর যে ব্যাপার স্যাপার সেগুলো সবই প্রেজেন্ট ছিল। সো এই মনিটরটা কোনোভাবেই ডেডিকেটেড গেমিং এর জন্য না, বাট মোটামুটি অ্যানিমেশন এনজয় করার জন্য বা স্মুথনেসের ব্যাপার স্যাপার এনজয় করার জন্য সামহাউ গুড এনাফ, যেটা হয়তো বা খালি চোখে বা মনোযোগ দিয়ে না দেখলে ধরা পড়বে না আর কি। এর বাইরে মনিটরটাতে 3 ওয়াটের 2টি স্টেরিও স্পিকার্স দেওয়া রয়েছে, এবং এই স্পিকার্সগুলো মোটামুটি যেই টিপিক্যাল ম্যাকবুক এয়ার রয়েছে তার থেকে বেটার ওয়েতে কাজ করে, ইভেন ম্যাকবুক প্রো থেকেও বেটার ওয়েতে কাজ করে। সো টেস্টিং তো হয়ে গেল, কিন্তু রিয়েল লাইফ এক্সাম্পলে এই মনিটরটা আসলে কেমন দেখতে বা ম্যাট ডিসপ্লে আসলে কেমন এক্সপিরিয়েন্স করতে বা অ্যাকচুয়াল যেই গ্লেয়ার ডিসপ্লেগুলো রয়েছে ম্যাকবুকের সেটার কম্প্যারিজনে এটা কেমন, বা অ্যাকচুয়াল কালার টাইপের যারা কাজ করেন বা কালার নিয়ে তারা যারা কাজ করেন তাদের চোখে এইটা মনিটরটা কেমন, সেটা নিয়ে কথাবার্তা বলবেন আমাদের পিসিবির মান্না ভাই, যে বিগত অনেক বছর ধরে আসলে কালার নিয়ে কাজকর্ম করছেন। সো তার একটা ফিডব্যাক জানা যাক ভিডিওর এই সেকশনে। আমি পার্সোনালি একটা ভিউসনিকের মনিটরে কালার করতাম, যেটা আপনারা কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখছেন, হয়তো শিওর না, যদি না দেখে থাকেন ওই ভিডিওটা চাইলে আপনারা দেখে আসতে পারেন। আমাদের এডিটর চাইলে এখানে একটা আই বাটন দিয়ে দিতে পারে। দেন হচ্ছে আমরা আজকের ভিডিওতে যাচ্ছি। আজকের মোটামুটি কালার ঠিকঠাক আছে, তাও আমরা একটু বেসিক টুইকিং করি। আমি চেষ্টা করি সবসময় যাতে আসলে স্কিন টোনটা একটু ঠিকঠাক থাকে, এই জন্য যতটুকু যা করা যায় আর একটু পাঞ্চি কেমনে করা যায়, অনেক সময় ফ্ল্যাট থাকে। ওকে, আমার বেসিক টুইকিং মোটামুটি ধর্মার কাট টাইপের একটা টুইকিং করছি। সো এটা হচ্ছে এখন বর্তমান অবস্থা, আর এটা ছিল আগের অবস্থা। তো যেটা হচ্ছে এই মনিটরটাতে একটা অ্যাপের সাথে আসে, অ্যাপটা দিয়ে অনেক কিছুই কন্ট্রোল করা যায়। এর মধ্যে কালার মোড যে কয়টা আছে, কালার মোডে আমাকে ফাহাদ P3টা সাজেস্ট করছে, কিন্তু এছাড়াও sRGB মোড আছে, তারপরে সিনেমা মোড আছে, গেমিং, কোডিং, ই পেপার, ইউজার। এম বুকটায় আমি গিয়ে যেটা বুঝলাম, এম বুকের থেকে P3টা আর একটু বেটার মনে হয়েছে আমার কাছে। P3টায় আবার একটু গিয়ে দেখি P3 এই ছিল, P3ও কাছাকাছি, আসলে খুব বেশি ডিফারেন্স মনে হচ্ছে না। তবে আমি যেটা দেখছি সবচেয়ে বেশি ডিফারেন্সটা লাগে হচ্ছে সিনেমা মোডে। সিনেমা মোডের ব্ল্যাক লেভেলটা অন্য একটা জায়গায় নিয়ে যায়, যেটা আসলে আমার মনে হয় না মানে কাউকে সাজেস্ট করা যায় যে আপনি এই মুডটা ইউজ করেন। তো অ্যাপটাতে আসার পরে আমরা যদি এই কালার প্রোফাইল, কালার মুডগুলো চেঞ্জ করি, তখন ম্যাকের যে সেটিংসের যে কালার প্রোফাইলগুলো থাকে ওইগুলো ইন্টারফেয়ার করে এবং ভেঙে দেয়। আমার মনে হয় P3টা বেটার অপশন। এটার ভালো দিক হচ্ছে সেটা হচ্ছে এটার ডিসপ্লেটা ম্যাট কোটিং, তো এই কারণে আমার পিছনে অনেক লাইট আছে, সামনে লাইট আছে, কিন্তু আমার কালার করতে ওই রকমের গ্লসি ডিসপ্লেতে যে রকমের রিফ্লেকশন থাকে ওই ধরনের রিফ্লেকশনটা নেই, যেই কারণে আমার এত আলোতেও কালার করতে আমি প্যারা খাচ্ছি না। আর সফটওয়্যার যেটা আছে, সফটওয়্যারটা আসলে ভালোই সিঙ্ক্রোনাইজ ম্যাকের সাথে। আরেকটা যেটা মনে হয়েছে যে এটা 4K রেজুলেশন, কিন্তু 4K-তে গেলে আমার যেটা একটু প্রবলেম ফেস করি যে এটা আইকনগুলা এবং টেক্সট অনেক ছোট হয়ে যায়। এই কারণে হয়তো আপনার ডিসপ্লের জায়গাটা অনেক বড় হচ্ছে, আপনি ওয়ার্ক স্টেশনটা আপনার বড় মনে হচ্ছে, কিন্তু আসলে এটা সুইটেবল না। সো আপনাকে এই সফটওয়্যার দিয়ে যা টুইক করার এই সফটওয়্যার দিয়েই করতে হবে। আর এখানে ওএসডিতে আছে হচ্ছে 3টা অপশন আছে, একটা ব্রাইটনেস, আর একটা ভলিউম, আর একটা হচ্ছে আপনার সোর্স চেঞ্জ করার জন্য। সো এই ছিল এই মনিটরটা নিয়ে আমার পার্সোনাল ওপিনিয়ন। এর বাইরে আমাদের এডিটর মিশু এই মনিটরটা নিয়ে নিজে এক্সপিরিয়েন্স করেছে, এটা নিয়ে এডিটিং করেছে। তার ভাষ্যমতে মনিটরটা যে কালার ক্ল্যারিটি বা কালার অ্যাকুরেসি ব্যাপার স্যাপার মোটামুটি অন পয়েন্টই ছিল, এবং প্রোডাকশন বেস যত রকম কাজ আছে সেটা করার জন্য গুড এনাফ বলা চলে। যদিও মনিটরটা আউট অফ দ্য বক্স কোনো ক্যালিব্রেশনের সাথে আসে না বা কোনো রকম ক্যালিব্রেশন সার্টিফিকেটের সাথে আসে না, বাট মনিটরটা ওয়েল অপটিমাইজড সেটা বলাই যায়। এর বাইরে কোডিং এর জন্য এই মনিটরটা একটা ভালো অপশন হইতে পারে, যদিও কোডিং এর জন্য কিন্তু RD সিরিজ একটা ডেডিকেটেড অপশন, বাট এই মনিটরেও কোডিং এর কিছু ফিচার দেওয়া রয়েছে, যেমন লাইট কন্ট্রোল করা বা ব্রাইটনেস কন্ট্রোল করা, বা ডেডিকেটেড কোডিং মোডের জন্য যে ডার্ক মোডটাকে আরো একটু অপটিমাইজ করে নেওয়া, সেই ধরনের ফিচারগুলো এই মনিটরে রয়েছে। সো লঙ্গার টাইম আসলে বেনকিউ মনিটরে আমি যত রকম কাজ
কাজকর্ম করেছি বা কোডিং টাইপের কাজগুলো করেছি সেখানে আমার আই ফ্যাটিক বা স্ট্রেইনের যে ব্যাপারটা সেটা অনেকটাই আমি দেখতেছি যে কম আসতেছে ইউজুয়াল থেকে। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, এটা আমি বলবো যে বেনকিউর একদম বেস লেভেল বা বাজেট লেভেলে যে মনিটরগুলো রয়েছে সেগুলোতেও মোটামুটি ভালো ওয়েতে যে আই স্ট্রেনের যে ব্যাপারটা সেটা অনেকটাই কন্ট্রোল হয় এবং হাই এন্ড মনিটরে তো সেটা আরো ভালোভাবে কন্ট্রোল হয়। সো এক কথায় আপনি এআই এর যুগে কোডিং করে সবাইকে তাক লাগাই দিতে পারবেন, অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকায় থাকলেও বেনকিউ মনিটরে কোনো সমস্যা হবে না। অন্য মনিটরের কথাবার্তা আমি বাদই দিলাম। সোজা কথায় গেমিং বাদে অন্যান্য সব রকম প্রোডাক্টিভিটি বেস কাজগুলো করার জন্য এটা একটা ভালো অপশন হইতে পারে, যদিও স্টিল এটা আসলে ম্যাক টার্গেটেড বা যারা হচ্ছে যে প্লাগ এন্ড প্লে টাইপের জিনিস পছন্দ করেন। স্পেশালি অন্যান্য মনিটরে যেটা হয় কি যে আপনি একটা এইচডিএমআই কেবল কানেক্ট করতেছেন, একটা পাওয়ার কেবল কানেক্ট করতেছেন, এতেই মনে করেন যে আপনার অনেকটা টাইম চলে যাইতেছে বা কেবল ম্যানেজমেন্টের একটা ব্যাপার স্যাপার আছে। পিসিতে কানেক্ট করলে দেখা যাচ্ছে যে আপনার এইচডিএমআই কেবল রাউটিং করা বা ডিসপ্লে পোর্ট রাউটিং করার একটা ব্যাপার স্যাপার থাকে। সেই ক্ষেত্রে আপনি জাস্ট টাইপ সি দিয়ে এই মনিটরটা ইজিলি কানেক্ট করতে পারেন। স্পেশালি আপনি যদি ম্যাক ইউজার হন সেই ক্ষেত্রে আপনার জিনিসটা অনেকটাই হ্যাসেল ফ্রি হবে এবং অ্যাট দ্য সেম টাইম দেখা যাচ্ছে যে আপনার ম্যাকটাও চার্জ নিতে থাকবে যখন আপনি এই মনিটরটাকে ম্যাকবুকের সাথে কানেক্ট করবেন। অটোমেটিক ব্রাইটনেস চেঞ্জের সাপোর্টের পাশাপাশি এই মনিটরে একটা ফিচার আছে, সেটা হচ্ছে অটো পাইলট। এক্ষেত্রে মনিটরটা আপনি যদি ভার্টিক্যাল পজিশন থেকে বা হরাইজন্টাল পজিশন থেকে ভার্টিক্যালে চেঞ্জ করেন সেই ক্ষেত্রে মনিটরটার যেই অ্যাকচুয়াল যে অ্যালাইনমেন্ট সেটাও অটোমেটিক রোটেট হয়ে যাবে। সো এই ফিচারটা হ্যান্ডি। এবার আসা যাক মনিটরটার ভালো এবং খারাপ দিকের ব্যাপারে। প্রথমে বলতে হয় এর কালার অ্যাকুরেসি। ম্যাট ডিসপ্লে হওয়া সত্ত্বেও আমরা যথেষ্ট ভালো টাইপের কালার সাপোর্ট পেয়েছি এবং কালার গ্যামুটের যে রেজাল্টটা সেটাও যথেষ্ট ইমপ্রেসিভ ছিল এবং ডেল্টাই যদি আপনি একটু নিজের মতো করে টুইক করেন অথবা ম্যাকে যদি ডেল্টাইয়ের যে স্পেসটা রয়েছে কালার স্পেসটা যদি নিজের মতো করে একটু মডিফাই করে নেন, আপনার চোখে যেটা বেস্ট মনে হয় সেটা যদি নিতে পারেন তাহলে একটা ভালো ডেল্টাই আউটপুট পাওয়া যেতে পারে। আমাদের ক্যালম্যানের হিসাবে অ্যাবভ 3.50 বা 3 এর আশেপাশে যদি ঘোরাফেরা করে সেটাকে আমরা একটা গুড কালার হিসাবেই ধরে থাকি। সেই ক্ষেত্রে এই মনিটরটা টুইক করার পরে আমরা একের আশেপাশে ডেল্টাই পেয়েছি, যেটা যথেষ্ট ইমপ্রেসিভই ছিল বলা চলে। সেকেন্ড যে পয়েন্টটা বলতে হয় সেটা হচ্ছে এই মনিটরটা যে অটোমেটিক ব্রাইটনেস সাপোর্ট বা অটো পাইলট অপশন এইরকম সফটওয়্যারগত যত ফিচার রয়েছে বা হার্ডওয়্যারগত ফিচার রয়েছে যেটা অনেক কাজের, বেনকিউর অন্যান্য মনিটরে এগুলো রয়েছে, এখানেও সেই একই জিনিস দেওয়া রয়েছে। থার্ড পয়েন্ট যদি বলতে হয় এর স্পিকার্সগুলো যথেষ্ট ইমপ্রেসিভ ছিল। এই প্রাইস ব্র্যাকেটে মোটামুটি মনিটরগুলো খুব সম্ভবত 2 ওয়াটের আশেপাশে এসে থাকে এবং সেগুলোর স্পিকার যে খুব বেশি ইমপ্রেসিভ হয় তা না। সেটার কম্প্যারিজনে এটার 3 ওয়াটের যে স্টেরিও স্পিকার্সগুলো দেওয়া রয়েছে এগুলো যথেষ্ট ইমপ্রেসিভ এবং যথেষ্ট লাউড এবং যথেষ্ট ক্লিয়ার। সো স্পিকার্সগুলো আসলে 10-এ 10 পাওয়ার মতো এই প্রাইস ব্র্যাকেটে। এবং সবশেষ পয়েন্ট যদি বলতে হয় এটার যে ম্যাক সাপোর্ট বা ম্যাক ইকোসিস্টেমের সাথে যেই সাপোর্টটা রয়েছে সেই ব্যাপারে এই মনিটরটা ইজিলি প্লাগ এন্ড প্লে এবং এই মনিটরটা যে ডেডিকেটেড সফটওয়্যারটা রয়েছে ম্যাকের জন্য সেটা খুব সুন্দর মতো সিমলেসলি কাজ করে। সেই ক্ষেত্রে সিঙ্ক রিলেটেড তেমন কোনো ইস্যু আমরা দেখতে পাইনি সোফার। খারাপ লাগার মধ্যে যদি কিছু বলতে হয় তাহলে প্রথমেই বলতে হয় এর একটা ডিসপ্লে পোর্ট কেবল দরকার ছিল। পিছনে তো দেখতেছেন কেবল ছাড়া সব পোর্টগুলো হাইলাইটেড করা রয়েছে। সো একটা ডিসপ্লে পোর্ট যদি থাকতো তাহলে ভালো হতো। এর বাইরে যদি বলতে হয় এটা একটা 60 হার্টজের প্যানেল, অ্যাটলিস্ট 75 হার্টজ দিলে ভালোই তো, যদিও এখন আসলে 100 হার্টজ খুবই কমন একটা ফ্যাক্টর হয়ে গেছে, বাট যদি অ্যাটলিস্ট এটা 75 হার্টজ হতো তাহলে ভালো হতো। বাট 60 হার্টজ প্রফেশনাল মনিটর হিসেবে গুড এনাফ বলা চলে, খুব একটা নিট পিকিং করার আসলে ব্যাপার স্যাপার নাই, বাট থাকলে ভালো হতো আর কি। আরেকটা যে ডাউন সাইড সেটা হচ্ছে এটা অ্যাসেম্বল করার সময় মনিটরটা স্ট্যান্ড এটা যেই পোর্শনে আসলে অ্যাডজাস্ট হয় বা অ্যাটাচ হয় সেইখানে আসলে প্রপার ওয়েতে অ্যালাইনমেন্টে একটু ইস্যু রয়েছে, যেটা ওয়ান ক্লিকে হয়তো বা সম্ভব ছিল কিন্তু জিনিসটা করতে একটু বেগ পেতে হয়েছে এই আর কি। 80,000 টাকা প্রাইস ব্র্যাকেটে ম্যাকের জন্য এই ডিসপ্লে কারা নিবেন না সেই ব্যাপারে হয়তো বা একটা ডিবেট থাকতে পারে। আপনার যদি দেখা যাচ্ছে যে প্রোডাক্টিভিটি বেসড আপনি উইন্ডোজ মেশিনে হয়তো বা কখনোই টগল করবেন না বা করলেও করতে পারেন, বা আপনার একদম ডেডিকেটেড ম্যাক টাইপের একটা এনভায়রনমেন্ট দরকার, সেই ক্ষেত্রে একটা ক্লিন সেটআপ দরকার, সেই ক্ষেত্রে আপনার বাজেটেরও যদি কোনো একদম কোনো লিমিটেশন না থাকে সেই ক্ষেত্রে হয়তো বা এইটা একটা অপশন হইতে পারে এবং ম্যাট ডিসপ্লে লঙ্গার টাইমের জন্য একটা ভালো অপশন। এবং অন্যান্য এডিটিং টাইপের যত রকম কাজ রয়েছে বা প্রোডাক্টিভিটি বা কোডিং টাইপের কাজগুলো করার জন্য এটা ভালো অপশন হইতে পারে, জাস্ট প্লাগ এন্ড প্লে অ্যান্ড গুড টু গো। এর বাইরে যদি আপনার সার্টিফিকেশন বা ফ্যাক্টরি ক্যালিব্রেশন দরকার হয় তাহলে মার্কেটে আরও অনেক অপশন আছে বা সেগুলো আসলে উইন্ডোজ ইকোসিস্টেমের সাথেও খুব ভালো মতো মানায় যায়, যেগুলো অনলি ম্যাক টাইপের ফোকাস না। সেই ক্ষেত্রে যদি কম্পারিজন করতে হয় মার্কেটে আরও অনেক অপশন আছে। সো এটা নিবেন কি নিবেন না সেটা টোটালি আপনার উপরে, তবে সেই ডিসিশন নিয়ে হয়তো বা আপনার ফিডব্যাক কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।